যে ইউক্রেনে কিংবা গাজায় যদি কেউ শান্তি ফেরাতে পারেন, একমাত্র ব্যক্তি হিসেবে কেউ যদি পারেন, সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই পারবেন। তিনি সভা স্থগিত রেখে পুতিনকে টেলিফোন করেছেন, প্রায় 40 মিনিট কথা বলেছেন। ইউক্রেনের ব্যাপারে তাদের এমনিতে অনেকগুলো এলাকার আসাম ভাষাভাষী অঞ্চল, সেগুলো তারা মনে করে তাদের পাওয়া উচিত, এগুলা ছিল। এটা অত্যন্ত ভালো হতো যদি যুদ্ধবিরতি হতো, হত্যাকাণ্ডটা বন্ধ হতো। এই আলাপ আলোচনার ভিতরেও অনবরত রাশা হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা ঠিক না। এবং সে তার কোনো স্বার্থ ত্যাগ করে সেখান থেকে উঠবেন না। সে চেষ্টা করবে যেভাবেই হোক, যেটা গেছে তো গেছে, যে এটা ইউক্রেনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাশিয়ার জন্য তেমন গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ অ্যাজ এ নেগোশিয়েটর। নিঃসন্দেহে আমরা অনেক সমালোচনা করি প্রেসিডেন্ট ট্রাম্পের নানা দেশীয় নীতি নিয়ে, কিন্তু অনেকে তো এটাও মনে করেন যে ইউক্রেনে কিংবা গাজায় যদি কেউ শান্তি ফেরাতে পারেন, একমাত্র ব্যক্তি হিসেবে কেউ যদি পারেন, সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই পারবেন। আমরা গাজার ইস্যুতে হয়তো তেমন একটা অগ্রগতি দেখছি না, কিন্তু ইউক্রেনের ইস্যুতে এখন পর্যন্ত তিনি তো পুতিনকে শেষ পর্যন্ত আনতে পেরেছেন, পুতিনকে আলাস্কা পর্যন্ত আনতে পেরেছেন। ইউরোপিয়ান লিডাররা তো তার কাছে ছুটে আসলো, এবং তিনি আজকে আপনি একটু বলছিলেন যে জার্মান সংবাদ মাধ্যম বলছিল যে তিনি সভা স্থগিত রেখে পুতিনকে টেলিফোন করেছেন, প্রায় 40 মিনিট কথা বলেছেন তিনি সেই টেলিফোন আলাপে। অর্থাৎ মধ্যস্থতাকারীর যে বিষয়টি, সেটি তো ডোনাল্ড ট্রাম্প করছেন, কতটা সঠিক পথে করছেন, অর্থাৎ কতটা তিনি এই কাজটা তিনিই করছেন, কতটা ঠিকঠাক ভাবে করছেন। সেটাই তিনি একটা কথা বলেছেন, শুনুন, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এটা বাইডেনের যুদ্ধ। আমি যদি ক্ষমতা থাকতাম তাহলে যুদ্ধ হতোই না। কথা কিন্তু আংশিক সত্য। মানে রাশিয়া ওখানে অ্যাটাক করেছে, আগ্রাসন করেছে, নিন্দনীয় ঘটনা আরেকটা দেশ। কিন্তু কথা হচ্ছে তারা বলেছিল যে ইউক্রেনকে তোমরা ন্যাটোতে নেবে না, এটাকে আমাকে রিটার্ন গ্যারান্টি দিতে হবে। এইটা ছাড়া আরো কিছু শর্ত ছিল, কিন্তু এইটাও প্রধান কারণ ছিল। এখন যে সমস্ত অঞ্চল ইউক্রেনের দাবি করছেন, সেগুলো তো তখন তার দখল ছিল না, সেগুলো দাবি করার সুযোগ হয়নি। ক্রিমিয়াটা তারা দখল করে নিয়েছে। ইউক্রেনের ব্যাপারে তাদের এমনিতে অনেকগুলো এলাকার আসাম ভাষাভাষী অঞ্চল, সেগুলো তারা মনে করে তাদের পাওয়া উচিত, এগুলা ছিল। কিন্তু ইউক্রেন যদি ওটা পাশ্চাত্য জোট এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাতে রাজি হননি, ফলে যুদ্ধ শুরু হয়ে গেল, তিনি আগ্রাসন চালালেন। এই একটা ঘটনা। আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রায় 133 বা 37 বিলিয়ন ডলারের অস্ত্র ওখানে সাপ্লাই দিয়েছে। এইটার ব্যাপারে অনেকে অনেক কথা বলে। এই টাকাটা দুটো দিকে। আচ্ছা, আপনি এই প্রশ্ন করেন, ফলে আমি ওইটা বিস্তারিত যাচ্ছি না। তো উনি এটা ভালো কাজ করেছেন কিনা সেটা অন্য কথা। সেটা হচ্ছে যে উনি উদ্যোগটা নিয়েছেন। উদ্যোগ নেওয়ার অনেক কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে আগে থেকেই কথাবার্তা হচ্ছিল যে এটা হওয়া উচিত, এবং তিনি নিজেই ক্ষমতা আসার আগে বলেছিলেন যে আমি একদিনের মধ্যে করে ফেলতে পারবো, ফলে এক ধরনের কমিটমেন্ট তার আগে থেকে আছে। 2 নম্বর হচ্ছে যে রিপাবলিকান পার্টির অনেকেই ইউক্রেনকে আর এক পেনিও সাহায্য করতে রাজি হয়। তারা আগে ভাগে বলে আসছে যে যুদ্ধটা বন্ধ করা উচিত। এই নানা কারণ একসাথে হয়েছে, তিনি গেছেন, উদ্যোগ নিয়েছেন, নিশ্চয় প্রশংসনীয়। একটা দিক হচ্ছে এটাতে লাভ হলো যে তিন নেতা মিলে জেলেনস্কির সাথে আগামী মিটিং এ ইনক্লুড করার কথা। শীর্ষ সম্মেলন আরেকটা হবে, সেটাতে পুতিন এবং ট্রাম্পের সাথে জেলেনস্কিকে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প সম্মত হয়েছেন। এইটা একটা এডিশনাল, এইটা একটা লাভ হয়েছে। ওখানে আলোচনায় কি হয়, জেলেনস্কি কতটা পুতিনকে মানে বোঝাতে সক্ষম হয়, বা পুতিন এত তার অবস্থান থেকে সরে আসবেন কিনা, সেটা নিঃসন্দেহ। আরেকটা কথা বলা উচিত, ইউরোপ কেন ছুটে আসলো? একটা তো আমি এর আগে উল্লেখ করেছি, তাদের নিরাপত্তার নিয়ে তারা শঙ্কিত। 2 নম্বর হচ্ছে ট্রাম্প সাহেব যে অনেক বছর থেকে বলে আসছেন ইউরোপকে আমরা ডিফেন্ড করি, ন্যাটোর মাধ্যমে আমরা। কথাটা অনেকাংশ সত্য। ইউরোপিয়ানরা অস্ত্র শস্ত্র ইত্যাদিতে প্রচন্ড পিছিয়ে আছে। ফ্রান্সের একটা 5th জেনারেশন প্লেন আছে, সেটা হচ্ছে কি বলে এটা, বললাম কয়েকদিন আগে, ভারতের সেটাকে ফেলে দিল পাকিস্তানের একটা প্লেন। চীনের 3.5 থার্ড জেনারেশনের প্লেন ওদের 5th জেনারেশন থেকে ফেলে দিয়েছে। ইউরোপের ওইটা একটা। আর হচ্ছে তাদের, আর হচ্ছে 5th জেনারেশনের কাছাকাছি একটা আছে সুইডেনের একটা। আর কোনো অস্ত্র নাই তাদের।
তারা অস্ত্র শস্ত্র সামরিক দিক থেকে অনেক বেশি পিছিয়ে, এবং তাদের সামরিক মানে প্রতিরক্ষা যুক্তরাষ্ট্র অনেকটা ব্যয় বহন করছিল, তারা কিছু কিছু পয়সা দিচ্ছিল, ফলে তারা পিছিয়ে আছে বলে তাদের নিরাপত্তা নিয়ে বিঘ্নিত বলে তারা ছুটে এসছে। এবং যুক্তরাষ্ট্রের যদি তাদের এক্সপোর্ট না হয়, হুম হুম তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে নানা দিক থেকে ক্যালকুলেশন। এমন না যে মানে তারা প্রেম ভালোবাসার জন্য হয়েছে, তাদের নিজেদের স্বার্থে, নিজেদের অস্তিত্বের সংকটের কারণে এবং তাদের অর্থনীতিকে ঠিক রাখার জন্য ছুটে এসছে। এখন তৃতীয় মানে তৃতীয় ব্যক্তি জেলেনস্কিকে যে শীর্ষ সম্মেলন ডাকবে, এইটা একটা লাভ হয়েছে। আরেকটা হচ্ছে ট্রাম্প অন্তত রাজি হয়েছেন, আগে যেটাতে তিনি রাজি হননি, সে আগ্রহী ছিলেন না যে ইউরোপেই তাক সেখানে ওদের প্রতিরক্ষার ব্যবস্থা করবে। এখন বলছেন যে না, নিরাপত্তা গ্যারান্টি যুক্তরাষ্ট্র দেবে, কি ফর্মে দেবে সেটা অন্য কথা। তো দুটো নেট লাভ এ পর্যন্ত হয়েছে, শেষ পর্যন্ত কি হয় এখন আর জানা যায় না, কারণ পুতিনের সাথে কথাবার্তা বলতে গিয়ে উনি আবার ওনার অবস্থান চেঞ্জ করেন কিনা আমরা জানি না। এই মুহূর্তে নিরাপত্তা গ্যারান্টি দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ইউরোপিয়ানরাও গ্যারান্টি দেবে সেটাও ওদেরকে রাজি করেছেন, এটা বলেছেন। ফলে এবং জেলেনস্কিকে মিটিং রাখবেন, আপাতত এটা আমার মনে হয় কিছুটা অগ্রগতি বলা চলে। কিন্তু এটা অত্যন্ত ভালো হতো যদি যুদ্ধবিরতি হতো, হত্যাকাণ্ডটা বন্ধ হতো। এই আলাপ আলোচনার ভিতরেও অনবরত রাশা হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা ঠিক না। জি, মাহমুদ রেজা চৌধুরী, সেটি হলো যে জেলেনস্কি একটি কৌশলী কাজ করেছেন, হয়তো খেয়াল করেছেন কিনা, তিনি একটি চিঠি হস্তান্তর করেছেন ট্রাম্পের হাতে, এবং সেটি আসলে মেলানিয়া ট্রাম্পকে দেওয়ার জন্য বলেছেন। যে চিঠিতে তিনি অনুরোধ জানিয়েছেন যে 50,000 শিশুকে অপহরণ করে রাশিয়া নিয়ে গেছে ইউক্রেন থেকে, তাদেরকে উদ্ধারে যাতে মেলানিয়া ট্রাম্প উদ্যোগী হন। অর্থাৎ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিবিসি বলছে যে মেলানিয়া ট্রাম্প উদ্যোগ নেবেন বলে ট্রাম্পও বলছেন। অর্থাৎ কিছুটা টেকনিক্যালি কাজ করছেন, শুধুমাত্র ট্রাম্পকে এর আগে অন্য সময় আমরা যেটা দেখতাম অন্য নেতারা এসে তেলবাজি করতেন, বিষয়টা এখানে নয়। জেলেনস্কি কৌশলে একটা চিঠি মেলানিয়া ট্রাম্পের হাতে দিয়েছেন, অর্থাৎ আমার শিশুদেরকে বাঁচাও তিনি বলছিলেন। আপনার কাছে প্রশ্ন যেটি রাখতে চাই, দ্বিতীয় যে বৈঠকটি হবে 3 নেতার বৈঠক, যে 3 নেতার বৈঠকে ট্রাম্প, পুতিন, জেলেনস্কি থাকবেন। পুতিন এর মতো দক্ষ খেলোয়াড়কে সামাল দেওয়ার জন্য জেলেনস্কি সেখানে কতটা একা কৌশলে কতটা আসলে টিকবেন বলে আপনার কাছে মনে হয়, যেখানে আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্পের সহানুভূতি আসলে কোন নেতার দিকে কাজ করে? খুব হয় কি, অনেক সময় হয় কি আপনার সিচুয়েশন লিডারকে অনেক সময় ইনফ্লুয়েন্স করে। এখন ওই মুহূর্তে যখন 3 নেতা বসবেন, এর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে জেলেনস্কি। না, রাশিয়ার পুতিনও দুর্বল না, আপনার আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পও দুর্বল না। তারা তাদের ভাষার কৌশলে, তাদের অভিজ্ঞতার কৌশলে, তাদের পলিট্রিক্সের কৌশলে তারা হয়তো বা দেখা যাবে প্রভাব তারা বেশি ফেলছে জেলেনস্কির উপরে। তবে এখানে একটা ব্যাপার আছে, জেলেনস্কি এখন পর্যন্ত খুব বেশি রকম ন্যাশনালিস্ট রোল প্লে করছে। এখন পর্যন্ত তার কাছে দেশের স্বার্থ, জেলেনস্কির মানে ইউক্রেনের সাধারণ মানুষের স্বার্থটা, এবং যেটা একটু আগে বললেন একটা চিঠি হস্তান্তর করেছে মিসেস ডোনাল্ড ট্রাম্পের কাছে, আমার দেশের শিশুদেরকে বাঁচাও, এই অর্থে দেখা যাচ্ছে যে তার কাছে কিন্তু অগ্রাধিকার পাচ্ছে এই দেশের সাধারণ মানুষের স্বার্থটা। অতএব সেটা এখন হয় কি, আপনি যদি এটা মহোদয় ভাই আমার চেয়ে ভালো বলতে পারবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার যদি দেশপ্রেম থাকে, সেটা আপনার জন্য প্রচন্ড একটা শক্তি, প্রচন্ড রকম শক্তি। দেশপ্রেম, দেশের মানুষের প্রতি আপনার কমিটমেন্ট এবং দেশের মানুষের প্রতি আপনার সততা, এই জিনিসটা যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন। সেই ক্ষেত্রে জেলেনস্কির আপনার ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনকে ইনফ্লুয়েন্স করতেও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে পুতিন কিন্তু এই দুইজনের চাইতে বড় খেলোয়াড়, বড় ঝানু, এবং সে তার কোনো স্বার্থ ত্যাগ করে সেখান থেকে উঠবেন না। সে চেষ্টা করবে যেভাবেই হোক, যেটা গেছে তো গেছে, সেটাও পুতিন ফিরিয়ে দিবে না আপনার ইউক্রেনকে। অতএব যা আরো আগে তার দরকার সেটাও যেন সে নিতে পারে, কারণ তার একটা ভয় আছে। যদিও ট্রাম্প নিশ্চয়তা দিয়েছে যে ইউক্রেন কখনো ন্যাটো মেম্বার হবে না, ন্যাটো মেম্বার হলে রাশিয়ার জন্য অসুবিধা আছে, অনেক টেকনিক্যাল অসুবিধা আছে,
ভূ রাজনীতির অসুবিধা আছে, সেটা সে নিশ্চিত করছে। কিন্তু একই সাথে তারা জানে যে ইউক্রেনকে বাঁচাবে এই আপনার পশ্চিম ইউরোপের দেশগুলো বেশি, এবং এই পশ্চিম ইউরোপের দেশের সাথে অর্থনৈতিক স্বার্থের কারণে, বাণিজ্যের কারণে আপনার ডোনাল্ড ট্রাম্প তাদের দিকেও একটা মানে সফট একটা অ্যাটিটিউড সে রাখবে। কিন্তু সর্বশেষে কি হওয়া যায় সেটা কিন্তু ওই মুহূর্তে ওই বৈঠক হওয়ার আগ পর্যন্ত বলা এ কাইন্ড অফ টেকনিক্যালি ইম্পসিবল। কারণ ইউ ডোন্ট নো, যেমন তিনজন নেতা যখন বসবে তখন তাদের মাথা কি কাজ করে, তারা কোনটাকে অগ্রাধিকার দিবে বলা মুশকিল। বাট ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং মিটিং, ইট উইল বি ভেরি অবজার্ভিং মিটিং, অ্যান্ড ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল মিটিং ফর দ্য থ্রি পার্টি, ফর দ্য থ্রি কান্ট্রি। এবং এইটাই আমি মনে করি যে এটা ইউক্রেনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাশিয়ার জন্য তেমন গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ অ্যাজ এ নেগোসিয়েটর। সেটা আম্পায়ার, অতএব তাকে সেইভাবে ওই প্লেটা প্লে করতে হবে যে সে যেন আম্পায়ার হয়ে শুধু আম্পায়ারের রুলই প্লে করে, তাই না? এখন আপনি ইংল্যান্ডে খেলতে গেলেন, ইংল্যান্ড আর মনে করেন জার্মান খেলা হচ্ছে, আর যদি ইংল্যান্ডের আম্পায়ার থাকে, রেফারি থাকে, তাহলে তো আপনি ধরে নিতে পারেন সেখানে একটা পক্ষপাতিত্ব থাকবেই। তো এই কথাই মনে করি যে ডিপেন্ড করবে থ্রি লিডার্স এর কমন ইন্টারেস্ট কোথায় গিয়ে কাজ করে। যদি থ্রি নেতার কমন ইন্টারেস্ট কাজ করে ইকোনমি, এখন যেটা মূল, এবং তাদের ক্ষমতার জায়গাটা, তাহলে আমার মনে হয় দে উইল নট প্লে লাইক এ ম্যাড, দে উইল প্লে লাইক এন ওয়াইস প্লেয়ার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।